প্রয়োজন নেই, বসো তুমি। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? পৃথা কথা খুঁজে না পেয়ে নিস্তব্ধ রইল, শুধু মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। আরবান হাতের কিছু কাপড়ের প্যাকেট টেবিলের উপর রেখে সহজ স্বরে বলল, আজ রাতটা এখানে থাকো, আমার নাইট ডিউটি আছে। হয়তো একা ভয় পেতে পারো, তবে কাল থেকে আমার রুমটাই শিফট হয়ে যাও। আর কিছু প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে জানিও, ঠিক আছে? আরবানের এমন সহজ সরল ব্যবহারে পৃথা বিস্ময়ে স্থবির হয়ে রইল। যে মানুষটাকে নিয়ে সে এত ভয় পাচ্ছিল, সেই মানুষটাই কত সহজে সবকিছু স্বাভাবিক করে দিচ্ছে। কোনো উত্তর না দিয়ে পৃথা কেবল সম্মতির মাথা নাড়ালো। আরবান রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে একবার ফিরে তাকালো, মৃদু স্বরে বলল, এত নার্ভাস হওয়ার কিছুই নেই। বিয়েটা যে পরিস্থিতিতেই হোক, তুমি আমার স্ত্রী। এই সত্যটা মেনে নেওয়াটাই এখন শ্রেয়। কথাটি বলেই সে বেরিয়ে গেল। আরবান চলে যেতেই পৃথার ঠোঁটে ফুটে উঠল এক চিলতে মিষ্টি হাসি। সে কল্পনাও করেনি আরবান এত তাড়াতাড়ি বিষয়টি সহজভাবে গ্রহণ করবে। নিস্তব্ধ ঘরে এক অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস ফেলে পৃথা অনুভব করলো জীবনের নতুন সমীকরণগুলো হয়তো ধীরে ধীরে গুছিয়ে আসছে। রাত তখন প্রায় 12টা। ড্রয়িং রুমের নীলচে আলোয় রিভা, পৃথা, রিদি আর রিভান টিভিতে খেলা দেখছে। ঘর জুড়ে আড্ডা আর হাসির রোল। রিদি সোফায় বসে, তার পাশেই রিভান। কোনো এক মজার বিষয় রিভান হেসে রিদির দিকে তাকিয়ে কিছু একটা বলছে, আর রিদিও খিলখিল করে হেসে তার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই ঘরে ঢুকলো সৌহার্দ্য। নিজের স্ত্রীর প্রাণ খোলা হাসির শব্দটা তার কানে যেতেই সে থমকে দাঁড়ালো। দৃষ্টি ঘুরিয়ে রিদি আর রিভানের দিকে তাকাতেই তার চোয়াল শক্ত হয়ে এলো। চোখে মুখে এক হিমশীতল কঠিন চাহনি। হঠাৎ সৌহার্দ্যের দিকে চোখ পড়তেই রিভান হালকা হেসে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ভাইকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত স্বরে বলল, ব্রো, কেমন আছো? তোমাকে খুব মিস করছিলাম। সৌহার্দ্য তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে শান্ত অথচ গভীর গলায় বলল, চল, তোর সাথে কথা আছে। বলেই সে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। রিভান ভাবলো হয়তো লন্ডনের বিজনেস নিয়ে কোনো জরুরি কথা হবে, যেটা এখন রিভানের উপর ন্যস্ত। যে কোনো প্রশ্ন না করেই ভাইয়ের পিছু নিল, কিন্তু সৌহার্দ্য যখন রুমের দিকে না গিয়ে ছাদের দিকে এগোতে দেখে, রিভানের কপালে ভাঁজ পড়ল। বিজনেস নিয়ে আলোচনা কি ছাদে করার মতো বিষয়? তবুও বড় ভাইকে ভয় পাওয়া রিভান কোনো দ্বিরুক্তি না করে তার পিছু পিছু ছাদে উঠে গেল। ছাদে পৌঁছতেই সৌহার্দ্য ঘুরে দাঁড়িয়ে গমগমে কণ্ঠে বলল, শুরু কর। বেচারা রিভান কিং কর্তব্য বিমূঢ়। কি শুরু করবে? ভাইয়ের স্বভাব সে জানে, সবসময় অর্ধেক কথা বলে। সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, মানে কোন ব্যাপারে ব্রো? সৌহার্দ্যের গলার স্বর এবার রাগে কাঁপছে। এতক্ষণ আমার বউয়ের সাথে যেভাবে হেসে খেলে কথা বলছিলি, এখন আমার সাথে সেই একই উৎসাহে কথা বল। গো অ্যাহেড। রিভান যেন আকাশ থেকে পড়লো। কি অদ্ভুত বিপদে যে সে পড়েছে! ফারিস তাকে আগে থেকেই সাবধান করেছিল, কিন্তু পরিস্থিতি যে এত ভয়াবহ হবে তা সে বুঝতে পারলে কখনোই এই বাড়িতে পা রাখতো না। সৌহার্দ্যের রাগী চোখের দিকে তাকিয়ে সে হাসার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু এমন গম্ভীর পরিস্থিতিতে কি জোর করে হাসি আসে? সে শুকনো ঢোক গিলে মিনতি ভরা গলায় বলল, সরি ব্রো, সত্যি বলছি, এরপর থেকে আর রি- মানে ভাবির সাথে ওইভাবে কথা বলবো না। প্লিজ এবারকার মতো মাফ করে দাও। রিভানের সেই করুণ আর্তনাদ দেখে সৌহার্দ্যের মনে কোনো দয়া হলো কিনা তা বোঝার উপায় নেই। সে কোনো কথা না বলেই ছাদের দরজা দিয়ে বেরিয়ে আসে। রিভান হাঁপ ছেড়ে বাঁচল। ভাবলো হয়তো ভায়া দয়া করে তাকে মুক্তি এনে দিল। রিভান হতভম্ব হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই বুঝলো সৌহার্দ্য বাইরে থেকে ছাদের দরজা আটকে দিয়ে চলে গেছে। সে হতাশ হয়ে ছাদের ফ্লোরেই দপ হয়ে শুয়ে পড়ল। দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, খালামণি, এই অদ্ভুত টাইপ প্রোডাক্ট তুমি কিভাবে ডাউনলোড করলে? এমন অদ্ভুত ভাইয়ের পাল্লায় পড়ে আজ তো আমার এখানেই রাত কাটাতে হবে। দীর্ঘশ্বাস ফেলে রিভান চোখ বুঝলো। দিদি গুনগুন করে গান গাইতে গাইতে করিডোর দিয়ে নিজের রুমের দিকে এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পথ আগলে দাঁড়িয়ে পড়ল সৌহার্দ্য। এমন হুট করে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রিদি কোমরে দুহাত রেখে বিরক্তি ভরা চোখে তাকালো। কিছুটা ঝংকার দিয়ে বলল, কি চাই আপনার? যখন তখন এমন
ইফ টিচারদের মতো পথ আগলে দাঁড়ান কেন অসভ্য ডাক্তার? বাইরে মুখ থেকে ইউনিভার্সিটির তকমাটা শুনে সৌহার্দ্য যেন আকাশ থেকে পড়লো। 31+ বছরে এসে কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকানো মানুষটা আজ নিজের বউয়ের কাছে ইফটিজারের তকমা পেতে হলো, কি কপাল! হতভম্ব সৌহার্দ্য খুক খুক করে কেসে উঠল। পরিস্থিতির সামলে নিয়ে সে একটু করে দাঁড়িয়ে বলল, আজ ক্লাসের যেগুলো বুঝিয়েছি সব টপিক বুঝছো? হৃদি কোনো কূটকৌশল না ভেবেই সরল মনে উত্তর দিল। বুঝছি, কিন্তু এটাতে একটা সমস্যা আছে। সৌহার্দ্য এবার অতি ভদ্রতার সাথে শান্ত গলায় বলল, ওকে কাল তো বিয়েতে চলে যাবে, পড়া হবে না, বই নিয়ে রুমে এসো, বুঝিয়ে দিচ্ছি। বলেই সে রুমের দিকে সে গেল। হৃদি বইটা বুকে আগলে সৌহার্দ্যের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করছে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না এই নিয়ে তার চিন্তার শেষ নেই। লোকটার মাথা যে কোনো সময় বিগড়ে যেতে পারে, কখন যে আবার খেকিয়ে উঠবে তার ঠিক নেই। তার এই উকিঝুঁকির মাঝেই হুট করে সৌহার্দ্য দরজা খুলে হৃদির মাথাটা ঠেলে ভেতরে ঢুকিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে দরজাটা লক করে ফেললো। হৃদি হকচকিয়ে গিয়ে বুকের উপর হাত চেপে ধরলো, জোরে শ্বাস ফেলে বিরক্তির স্বরে বলল, উফ, ভয় পাইয়ে দেন কেন অসভ্য ডাক্তার? সৌহার্দ্য কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। হৃদির দিকে তাকিয়ে গমগমে স্বরে বলে, সেন্টার টেবিলের উপরে উঠে কান ধরে দাঁড়িয়ে থাকো 2 ঘন্টা। কাম ডাউন, স্টার্ট নাও। হৃদি যেন পাথর হয়ে গেল। এই লোক তাকে পড়া বুঝিয়ে দেওয়ার কথা বলে ডেকে এনেছে, আর এখন কিনা বলছে কান ধরে দাঁড়িয়ে থাকতে। এমন হঠকারী নির্দেশের কারণ না বুঝে হৃদি রাগের নাক ফোলাতে শুরু করলো। সে তেজি গলায় বলল, কি জন্য আমি কান ধরবো? মিথ্যাবাদী লোক, পড়া বুঝিয়ে দেওয়ার নাম করে। কথাটা শেষ করতে পারলো না। সৌহার্দ্য তাতে দাঁত চিবিয়ে 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 বলল, আমার সাথে তর্ক ছাড়া কি কথা বের হয় না? অন্য কারোর সাথে কথা বলার সময় তো ঘর কাঁপিয়ে হাসো। হৃদি এবার স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এই লোকটা কি পাগল? সে এখন প্রাণ খুলে হাসতেও পারবে না। হৃদির চিন্তার সূত্র ছিঁড়েও সৌহার্দ্য ধমক দিয়ে উঠল। কি হলো, কথা কানে যাচ্ছে না স্টুপিড? হৃদি এক পলক দরজার দিকে তাকালো, ভাবলো এক দৌড়ে পালিয়ে যাব, কিন্তু সৌহার্দ্য যেন তার মনের গলি খুঁজে আগে থেকেই চিনে ফেলেছে। চোখ বন্ধ রেখে সে শান্ত গলায় বলল, ওদিকে তাকিয়ে লাভ নেই, ডোর লক করা। হৃদি বুঝলো আজ সে পুরোপুরি ফাঁদে পড়েছে। রাগ অভিমানার চরম অস্বস্তি নিয়ে সে টেবিলের ওপর গিয়ে উঠল। বাধ্য হয়ে কান ধরে দাঁড়িয়ে রইল ঠিকই, কিন্তু মুখটা ঘুরিয়ে নিল উল্টো দিকে। তার সর্বাঙ্গে তখন রাগ আর লজ্জার এক মিশ্র অনুভূতি। সৌহার্দ্য আর চোখে একবার তাকালো, বুঝতে পারলো তার বউ এখন রাগে দাউ দাউ করে জ্বলছে। তবুও ভ্রুক্ষেপ না করে সে নিজের মোবাইলটা বের করলো। হৃদিকে আরো একটু জ্বালানোর উদ্দেশ্যে আশিক বানাইয়া আপনি গানটা ছেড়ে দিয়ে শান্ত ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে চোখ বুজে শুয়ে রইল। হৃদির রাগে গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে লোকটার মাথায় টেবিলের ওপর রাখা বইটা দিয়ে একটা বাড়ি দেয়। কত বড় অসভ্য! এই অবস্থায় ফেলে রেখে কিনা আবার এমন বিচ্ছিরি একটা গান বাজাচ্ছে। টানা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে হৃদির পা ব্যথায় টনটন করে উঠছে। মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাবে। আর সহ্য করতে না পেরে চোখে জল নিয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে অনুরোধ করলো, এইবারের মতো ছেড়ে দিন প্লিজ। জীবন থাকতে আপনাকে আর বিশ্বাস না মানে হেসে কেঁদে কোনো রকমে কারোর সাথে কথা বলবো না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব ডাকটা কানে যেতেই সৌহার্দ্যের দৃষ্টিতে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ খেলে গেল। সে চমকে তাকালো ঠিকই, কিন্তু পরক্ষণেই মুখটাকে পাথরের মতো ভাবলে সেহীন করে ফেললো। খানিকটা সময় নিয়ে গলা খাকারি দিয়ে শান্ত গলায় বলল, ওকে ছেড়ে দেব, আরও 1 ঘন্টা 5 মিনিট বাকি আছে। ওই হিসেবে তুমি আমাকে 65 বার আই লাভ ইউর অর্থ বলবে, পারবে? হৃদি কথাটাই গুঁড়ো অর্থটা না বুঝে ব্যথার ছোটে রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে উঠল, আশ্চর্য, এত বড় ডাক্তার হয়ে এই কথার অর্থ জানেন না? আমাকে কেন বলতে হবে? সৌহার্দ্য বিরক্তির একটা ভঙ্গি করে বালিশে মাথা রাখলো, উদাসীন স্বরে বলল, ওকে, তুমি ওভাবে দাঁড়িয়ে থাকতে চাইলে থাকো, আই হ্যাভ নো প্রবলেম। শাস্তিটা কমিয়ে দিতে চেয়েছিলাম বলেই সহজ একটা টাস্ক দিয়েছিলাম। যেহেতু তোমার পছন্দ হলো না, থাক, আমি ঘুমালাম, তুমি ওভাবে দাঁড়িয়ে থাকো। সৌহার্দ্য পাশ ফিরে শুয়ে পড়ার উপক্রম করতেই হৃদি বুঝলো পায়ের ব্যথায় আর 1 মিনিটও টেকা অসম্ভব। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে উঠল, বলছি আপনি গণনা শুরু করুন।
সৌহার্দ্য ধীর স্থির ভঙ্গিতে ওর দিকে তাকালো, গলার স্বরে এক অদ্ভুত প্রশান্তি রেখে বলল। ওকে, স্টার্ট নাও। হৃদি রাগ আর অপমানে ছোট উল্টে চোখ দিয়ে জল গড়িয়ে পড়া অবস্থায় গুনে গুনে পুরো 65 বার বলল। আমি তোমাকে ভালোবাসি। ওর বলা শেষ হতেই সৌহার্দ্য স্থির দৃষ্টিতে কিছুক্ষণ হৃদির চোখের দিকে তাকিয়ে রইল, তারপর নিস্পৃহ স্বরে বলল। আই ডোন্ট লাভ ইউ, নাও ফিনিশ, গেট আউট। কথাটা কানে যাওয়ার সাথে সাথে হৃদি ঝটকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। রাগে তখন তার শরীর কাঁপছে। সে চিৎকার করে বলতে গেল, অসভ্য লোক, আমি কখন আপনাকে কথাটা শেষ করার আগেই হৃদি মাঝপথে থেমে গেল। তার মনের কোণে একটা বিদ্যুৎ চমকের মতো উপলব্ধি হলো। তার মানে এই লোকটাকে এতক্ষণ বোকা বানিয়ে ভাবতেই হৃদি হতভম্ব হয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে রইল। হৃদির হতভম্ব চাহনি আর সৌহার্দ্যের শীতল নিস্পৃহ ভঙ্গির মাঝে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। হৃদি তখনও টেবিলের ওপর দাঁড়িয়ে, আঙ্গুলগুলো নিজের কানে ধরা। সৌহার্দ্যের এই শেষ বাক্যটি আই ডোন্ট লাভ ইউ হৃদির মস্তিষ্কে যেন কোনো তপ্ত শুলের মতো বিঁধল। কিছুক্ষণ আগে মানুষটি তাকে মিথ্যে বলে 65 বার ভালোবাসার স্বীকারোক্তি আদায় করে নিয়ে আবার সেই মানুষটি এমন তাচ্ছিল্য ভরা প্রত্যাখ্যান ছুড়ে দিল। হৃদির মনের আগের চেয়েও বেশি দানা বাঁধল তীব্র অভিমান। সে নিজেকেই ধিক্কার দিল। এই মানুষটির সামান্য নরম আচরণের আশায় সে বারবার তার সমস্ত কঠোরতা ভুলে যায়। মনে মনে এক করুণ তাচ্ছিল্যের হাসি হাসল হৃদি। তার মনে হলো নির্লজ্জ না হলে সে কিভাবে ভাবলো যে এই পাথরের মতো মানুষের মনে তার জন্য বিন্দুমাত্র দুর্বলতা থাকতে পারে। টেবিল থেকে নেমে হৃদি এক কদম এগিয়ে গেল সৌহার্দ্যের দিকে। ক্ষোভ আর অভিমানে টলমল করে উঠল কণ্ঠে, ফুঁসে উঠে বলল। কে চাইছে আপনার ভালোবাসা? আমি কি কখনো বলেছি আমাকে ভালোবাসুন? চাই না আমি আপনার ভালোবাসা, মরে গেলেও না। হৃদির বাক্য শেষ হওয়ার আগেই সৌহার্দ্য বিছানা থেকে উঠে এসে মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হৃদিকে দেওয়ালের সাথে চেপে ধরল সে। সৌহার্দ্যের চোখ মুখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। এক হাত দেওয়ালের উপর ভর দিয়ে অন্য হাতে হৃদির চিবুক শক্ত করে খামচে ধরে রাগে হেসেসিয়ে বলল। কি বলছিস তুই, স্টুপিড মহিলা? রিপিট দ্যাট। জবান বড্ড বেড়ে গেছে না? একদম টেনে ছিঁড়ে ফেলবো। আর একবার যদি তোর মুখ থেকে ওই শব্দ উচ্চারিত হয়, আমি তোকে জিন্দা কবর দিয়ে দেব। সৌহার্দ্যের অগ্নি দৃষ্টির সামনে হৃদির চোখ টুপটাপ জল ঝরছে, কিন্তু অভিমানে সে চোখ তুলে তাকাচ্ছে না। হৃদির এই নীরবতা সৌহার্দ্যের রাগ যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। সে হৃদিকে ছেড়ে দিয়ে এক ঝটকায় নিজের হাত দিয়ে দেওয়ালের ওপর প্রচন্ড জোরে থাবা বসালো। সাথে সাথে তার হাতের চামড়া ফেটে ফিনিক দিয়ে রক্ত বেরিয়ে এলো। তবে সেদিকে বিন্দু পরিমাণ তোয়াক্কা করলো না সে। সৌহার্দ্য ঘন ঘন শ্বাস নিয়ে নিজের উত্তেজনা প্রশমনের ব্যর্থ চেষ্টা চালালো অনেকক্ষণ, কিন্তু আজকের এই উন্মাদ রাগ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না তার। নিজের চুলে হাত দিয়ে খামচে ধরে ধপ করে বিছানায় বসে পড়ল সে। রাগে, ক্ষোভে আর নিজের উপর বিরক্তিতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল। বালের রাগ, বালের দেড় ব্যাটারি, কোনোটাই কন্ট্রোল করতে পারি না স্যার। তখনও দেওয়ালের এক কোণে কুঁকড়ে বসে ফুপিয়ে কাঁদছে হৃদি। সৌহার্দ্য এক পলক সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বুক চিরে বেরিয়ে আসা সেই দীর্ঘশ্বাস যেন অনেক না বলা অনুযোগে মিশেছিল। সে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে হৃদির কাছে গিয়ে বসল। কোনো কথা না বলে আলতো করে হৃদির বুকটা দুহাতে তুলে ধরল নিজের দুই হাতের আঁচলায়। বুড়ো আঙ্গুলের আলতো ছোঁয়ায় মুছে দিল চোখের নোনা জল। এরপর হৃদিকে পাঁচা কোলে তুলে আলগোছে বিছানায় বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে ব্যথানাশক মলমটা বের করে নিল সৌহার্দ্য। হৃদির আর একটু কাছে ঘেঁষে বসে যখন সে হৃদির পাটা নিজের উরুর উপর তুলে নিয়ে পায়জামাটা সামান্য উপরে উঠাতে যাবে, তখনই হৃদি চমকে আর্তনাদ করে উঠল। ছাড়ুন, কি করছেন? আমার পায়ে হাত দেবেন না, আমার পায়ে কোনো ব্যথা নেই। সৌহার্দ্য নির্বিকার, ওর কথা যেন কানেই তুলল না সে। হৃদির হাতটা সরিয়ে খুব যত্ন সহকারে পায়ে মলম মালিশ করে দিয়ে হৃদিকে নিজের দিকে টেনে নিল সে। কোনো শারীরিক উত্তাপের আতিশয্য নেই, সেখানে কেবল এক গভীর প্রশান্তি। হৃদির পিঠ নিজের বুকের সাথে চেপে ধরে আলতো করে হৃদির কাঁধে নিজের থুতনিটা রেখে গম্ভীর স্বরে শুধালো। বাইক রাইডে যাবে? হৃদি পাথরের মতো জমে আছে।
সে কোনো উত্তর দিচ্ছে না। এই মানুষটাকে সে কিছুতেই বুঝে উঠতে পারে না। কখনো পাহাড় সম কষ্ট দেয়, আবার মুহূর্তেই পরম মমতায় কাছে টেনে নেয়। মানুষ কি এমন হয়? গাল ফুলিয়ে অভিমানে থ মেরে বসে রইল সে। হৃদির এই নীরবতা সৌহার্দ্যের মোটেও ভালো লাগলো না। আজ বোধহয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে। সৌহার্দ্য কোনো বাক্য বিনিময় ছাড়া আবারও হৃদিকে পাঁজা কোলে তুলে নিল। এবার দিদি ভয়ে দুহাতে সৌহার্দ্যের গলা জড়িয়ে ছটফটিয়ে উঠে বসলো। অসভ্য লোক, কি করছেন? নামান বলছি, নামান আমাকে। সৌহার্দ্য যেন বধির, দিদির কথায় কোনো পাত্তা না দিয়ে দরজা খুলে সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে ওকে নিয়ে গেল গ্যারেজে রাখা বাইকটির কাছে, যেটা সকালেই দারোয়ানকে দিয়ে ঠিক করিয়ে রেখেছিল। বিনা বাক্যে দিদিকে বাইকে বসিয়ে নিজে উঠে বসলো। তারপর পেছন ফিরে গমগমে গলায় বলল। শক্ত করে ধরে বসো। দিদি একটু নড়লো না, হাত বাড়িয়ে ধরলও না। সৌহার্দ্যের যেন ধৈর্যের বাঁধ ভাঙলো। তবুও নিজের রাগ দমিয়ে বিরক্ত হয়ে বাইক থেকে নেমে হৃদিকে নিজের সামনে টেনে দিল সে। বুক আর পিঠের মাঝে কোনো দূরত্ব না রেখে চেপে বসিয়ে বাইক স্টার্ট দিতেই হৃদি চেঁচিয়ে উঠতে চাইলে সৌহার্দ্য কণ্ঠস্বর পাথরের মতো কঠিন করে বলল। তুমি যত চিৎকার করবে বাইকের গতি তত বাড়বে। এমনিতেও তোমার মরার খুব শখ, চলো আজ দুজন মিলে মরবো। সাথে সাথে হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে নীরব হয়ে গেল। শহরের কোলাহলকে পেছনে ফেলে বাইকটি এখন পিচ ঢালা হাইওয়ে ধরে আপন গতিতে ছুটছে। রাস্তার দুপাশে সারি সারি দাঁড়িয়ে থাকা গাছের ছায়া আর আদিগন্ত বিস্তৃত ফসলের মাঠ যেন এক মায়াবী দৃশ্যপট তৈরি করেছে। তীব্র বাতাসের ঝাপটায় হৃদির অবিন্যস্ত চুলগুলো অবাধ্য হয়ে তার মুখ ঝুড়ে নাচছে। সৌহার্দ্যের বুকের সাথে মিশে থাকার সুবাদে সে স্পষ্টভাবে অনুভব করতে পারছে মানুষটার হৃদস্পন্দনের ছন্দ, কখনো ধীর কখনো বা দ্রুত। একটু আগে ঝগড়ার যে উত্তাপ হৃদির চোখে মুখে ছিল, বাতাসের শীতল স্পর্শ আর গতির নেশায় সেই কঠোরতা যেন ধীরে ধীরে গলে জলের মতো নরম হয়ে আসছে। বাইকটি চলতে চলতে একসময় শহরের জঞ্জাল ছাড়িয়ে এসে থামলো এক নিভৃত নদীর পাড়ে। চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। দিগন্তের ওপারে অস্পষ্টভাবে কয়েকটা বাড়ির অবয়ব ছাড়া জনমানবের কোনো চিহ্ন নেই। বাইক থেকে নেমে সৌহার্দ্য হৃদির হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। তারপর টেনে নিয়ে কিছু দূর গিয়ে বসিয়ে দিল নদীর পাড়ের নরম ঘাসের ওপর। নিস্তব্ধতার চাদরে ঢাকা পরিবেশ, দুজনেই চুপচাপ। বাতাসের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। নদীর শান্ত স্রোতের দিকে তাকিয়ে সৌহার্দ্য এক গভীর গমগমের স্বরে মৃদু খোঁচা দিয়ে বলে উঠল। ইউনো, এভাবে মিউট থাকলে তোমাকে একটু বেশি কিউট লাগে। সৌহার্দ্যের এই চালাকি হৃদি খুব ভালোভাবেই বুঝলো। সৌহার্দ্য তাকে কথা বলানোর জন্য এগুলো করছে। হৃদি রাগে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল, যেন সে পাথরের মতো শক্ত হয়ে আছে। সৌহার্দ্য বুঝে গেল আজ তার আদুরে বউটির মুখ থেকে শব্দ বের করা প্রায় অসম্ভব। সৌহার্দ্য আলতো করে ঘাসের ওপর নিজের শরীরটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে হৃদির হাতটা শক্ত করে নিজের মুঠোয় চেপে ধরে রাখলো। নিশীথ রাতের এই নিরিবিলি পরিবেশটা হৃদির কাছে একদম অন্য রকম লাগছে। রাতের আধারে এমন নির্জনতায় প্রিয় মানুষটির পাশে বসে সময় কাটানোর যে শখ তার ছিল, আজ তা যেন কোনো অলৌকিকতায় পূর্ণ হয়ে গেল। হৃদি চোখ বন্ধ করে নদীর বুক ছিঁড়ে আসা হিমেল হাওয়াটা বুক ভরে অনুভব করছিল। ঠিক তখনই সৌহার্দ্যের আকস্মিক এক হ্যাঁচকা টানে সে হারিয়ে গেল তার বলিষ্ঠ বুকের উষ্ণতায়। সৌহার্দ্য হৃদির মাথাটা নিজের বুকের উপর আলতো করে চেপে ধরে দুহাতে তাকে আগলে নিয়ে নিচু গম্ভীর আর শান্ত স্বরে ফিসফিস করে বলল, জান। সৌহার্দ্যের কণ্ঠে জান ডাকটা শুনে হৃদি থমকে গেল। সম্পর্কের এই দীর্ঘ সময়ে মাত্র দ্বিতীয়বার সে মানুষটার মুখে এমন একটা সম্বোধন শুনল, যা তার সমস্ত অস্তিত্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হৃদির ঠোঁট দুটো সামান্য কেঁপে উঠল। সে অতি কষ্টে মৃদু স্বরে উত্তর দিল। সৌহার্দ্য তাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে আবেশ মাখা নেশালো কণ্ঠে বলল, ইউ লাভ মি। হৃদি উত্তেজনায় বিভোর হয়ে যখনই হুম বলে সম্মতি দিতে যাবে, ঠিক তখনই ঘটে যাওয়া আগের মুহূর্তের অভিমানটা তার মনে পড়ে গেল। মুহূর্তের মধ্যে রাগ মাথা চাড়া দিয়ে ওঠায় দাঁতে দাঁত চেপে সে বলে উঠল, আই ডোন্ট লাভ ইউ।
বউয়ের কথা কানে যেতেই সৌহার্দ্য নিঃশব্দে হাসলো। সে বুঝতে পারছে তার বউ তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে। সৌহার্দ্য নিজের মাথাটা উঁচিয়ে হৃদির চুলের ভাঁজে আলতো একটা চুমো খেয়ে বলল। ওকে, ভাসতে হবে না, চোখ বন্ধ করো। হৃদি আমতা আমতা করে সরে যেতে চেয়ে বলল। এখানে এভাবে কেউ এসে গেলে আমার ভয় করছে, পরিবেশটা কেমন ভুতুড়ে। সৌহার্দ্য ওভাবে চোখ বন্ধ করে তাকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরে শান্ত কণ্ঠে বলল। সৌহার্দ্য চৌধুরীর শরীরে যতক্ষণ এক বিন্দু নিঃশ্বাসও বাকি আছে ততক্ষণ তার এই ফুলের গায়ে একটি আঁচড়ও পড়তে দেবে না সে। তাই ভয় পেও না, শান্ত হও। ক্লোজ ইওর আইস, ইউর সেফ মাই হার্ট। সৌহার্দ্যের কথাগুলো কানে যেতেই হৃদি কেঁপে উঠল। এটা কি সত্যি তার অসভ্য ডাক্তার, নাকি এখানে এসে অন্য কোনো ভূত প্রেত ধরলো তাকে? হৃদি টেনশনে পড়ে যাচাই করার জন্য সৌহার্দ্যের বুকে জোরে একটা চিমটি কেটে দিতেই ব্যথায় সৌহার্দ্য কুকড়ে গিয়ে নাক মুখ কুঁচকে চেঁচিয়ে বলল। ইউ দের ব্যাটারি, এখনই ছুঁড়ে নদীতে ফেলে দিব। এটা কি করছো স্টুপিড? হৃদি একটা হতাশার নিঃশ্বাস ফেলে মনে মনে বলল। এটা আমার অসভ্য ডাক্তার, ঢেকে স্বর্গে গেলেও ধান বানে। বলেই নিশ্চিন্তে সৌহার্দ্যের বুকে মাথা রেখে চোখ বুঝলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় সম্ভবত প্রায় 5টার কাছাকাছি হবে। পাখিদের কিচিরমিচির শব্দে হৃদির তন্দ্রা ভেঙে গেল। চোখ মেলে দেখলো সৌহার্দ্য তাকে পরম মমতায় দুহাতে জড়িয়ে ধরে আছে। খোলা আকাশের নিচে এই ভোরের স্নিগ্ধ আলোয় চারিদিক মায়াবী হয়ে উঠেছে। হৃদি খুব সাবধানে সৌহার্দ্যের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলো। চোখ মেলতেই এক অপার্থিব দৃশ্যের দেখা মিলল। শান্ত নদীটা যেন রূপকথার কোনো ছবি, আর দূরে অস্পষ্টভাবে জেগে ওঠা বাড়িগুলোর ছায়া মিলে এক অদ্ভুত প্রশান্তিতে হৃদির মনটা ভরে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। ঘাড় ঘুরিয়ে সৌহার্দ্যের দিকে তাকাতেই দেখলো মানুষটা কেমন ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে ঘুমিয়ে আছে, অথচ চোখ খোলার পর এই মানুষটাই আবার ঠাডা পড়া বগার মতো চেঁচামেচি শুরু করবে। তবুও আজ কেন জানি মানুষটার এই শান্ত রূপটুকু হৃদির মনের খুব কাছে জায়গা করে নিল। মনে মনে সে ভাবলো, ইস, অসভ্য ডাক্তার যদি সারাক্ষণ এমন শান্ত থাকতো। হৃদির ভাবনার রেশ কাটতে না কাটতেই সৌহার্দ্য পিটপিট করে চোখ খুলে উঠে বসলো। চারপাশে দৃষ্টি ফেলতে মুহূর্তের মধ্যে তার ঘুমের রেশ কেটে গেল। নিজের হাতঘড়ির দিকে তাকিয়েই চট করে হৃদির হাতটা ধরে উঠে দাঁড়িয়ে চোখে মুখে বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বলল। ওঠো, 9টায় ওটি আছে আমার, যেতে হবে। সৌহার্দ্যের কণ্ঠে সেই চিরচেনা কর্কশ সুর শুনে হৃদি বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। বিড়বিড় করে বলল। আনরোম্যান্টিক ভূত আবার নিজের ফর্মে ফিরে এসছে বলেই মুখ বাঁকিয়ে সৌহার্দ্যের পেছন পেছন হাঁটতে শুরু করলো হৃদি। তাদের বাইকটা একটু দূরে রাখা ছিল। কিছু দূর হেঁটে যেতেই হৃদির চোখ পড়ল রাস্তার পাশের একটা বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা বিশাল আম গাছটার দিকে। কাঁচা আমের থোকাগুলো বাতাসের দোলায় মৃদু দুলছে। হৃদির চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। লোভ সামলাতে না পেরে সে সৌহার্দ্যের শার্টের কোনাটা টেনে ধরে আবদার করে বলল। ডাক্তার সাহেব, এই দেখুন না কি সুন্দর আম, আমাকে দুটো পেড়ে দেন না প্লিজ। হৃদির এমন বাচ্চামো বায়না শুনে সৌহার্দ্য বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। নিজের সেই চিরচেনা গম্ভীর গলায় বলল। যাওয়ার পথে কিনে দেব। অন্যের গাছের ফল এভাবে চুরি করা, ইটস এ ব্যাড হ্যাবিট। হৃদি গাল ফুলিয়ে রাগ দেখিয়ে পাল্টা জবাব দিয়ে বলল। কিনতে হবে না, আমি ওই গাছ থেকেই পেড়ে খাবো। গ্রামের মানুষ কত আম চুরি করে খায় জানেন? ওগুলোর যে আলাদা মজা, আপনি জানবেন কি করে? আপনি তো শুধু ভাল্লুকের মতো মুখ করে মানুষকে ভয় পাইয়ে দিতেই জানেন। বউয়ের এমন এক নাগাড়ে বকবকানি শুনে সৌহার্দ্য নিজের বিরক্তি আর সামলাতে পারল না। চোখে মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে সে বলল। ওকে দিচ্ছি, শাট আপ ইওর মাউথ। সৌহার্দ্যের বকা শুনেও হৃদি আজ খুশি হলো। যাই হোক, আম তো পেরে দিতে রাজি হয়েছে। গাছটা খুব একটা উঁচু না হলেও হাত নাগালের বাইরে ছিল। সৌহার্দ্য এদিক ওদিক তাকিয়ে একটা মই খুঁজে পেয়ে সেটা গাছের গায়ে ঠেকিয়ে মই বেয়ে উপরে উঠে গেল সে। হৃদি নিচে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে তার গম্ভীর রাগী বদমেজাজি ডাক্তার মানুষটাকে। সৌহার্দ্য সবে দুটো আম পেড়ে নিচে ছুঁড়ে দিতেই এমন সময় হঠাৎই একটা কর্কশ চিৎকার ভেসে এলো। কে রে? কোন হতচ্ছাড়া আমার আম চুরি করছিস?
সৌহার্দ্য থমকে গেল। তাড়াহুড়ো করে মই থেকে নেমে দাঁড়াতেই সামনের লোকটার দিকে চোখ পড়ল, কিন্তু লোকটা সৌহার্দ্যকে দেখা মাত্রই লাঠিটা হাত থেকে ফেলে দিয়ে বিস্ময় আর লজ্জায় কুঁকড়ে গিয়ে আমতা আমতা করে বলল। ডাক্তার বাবা আপনি? সৌহার্দ্য হৃদির দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে আবার লোকটার দিকে ফিরে গলা খাকারি দিয়ে খুব স্বাভাবিক স্বরে গম্ভীর গলায় বলল। আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমার ওয়াইফ প্রেগনেন্ট। আম দেখে খুব খেতে চাচ্ছিল, তাই ভাবলাম দুটোর ব্যবস্থা করি। হৃদি তো পুরো পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। এই লোক বলে কি, সে কবে প্রেগনেন্ট হলো? হৃদির মাথায় যখন এই চিন্তা ঘুরপাক খাচ্ছে, লোকটা ততক্ষণে আবেগে আপ্লুত হয়ে পড়েছে। সে প্রায় কেঁদে ফেলে বলল। আরে বাবা, আর এমন কি, যা লাগে নিয়ে যান, আমি ফেলে দিচ্ছি। আপনি না থাকলে তো আমার ছেলেটা আর বাঁচত না। ঘটনাটা হলো কিছুদিন আগে সৌহার্দ্য বিনা পারিশ্রমিকে লোকটার ছেলের হার্টের অপারেশন করেছিল। সৌহার্দ্য লোকটার কথার মাঝখানে বাধা দিয়ে শান্ত কিন্তু দৃঢ়স্বরে বলল। নো নিড, ইটস এনাফ। আপনার ছেলে এখন কেমন আছে? লোকটার মুখে একরাশ প্রশান্তির হাসি ফুটে উঠল। খুশি হয়ে বলল। অনেক ভালো আছে বাবা। আপনার কাছে যে কত বড় ঋণ, আমাদের সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ঠিক তখনই ভেতর থেকে লোকটার স্ত্রী এসে হৃদির হাতে কয়েকটা আচারের বয়াম ধরিয়ে দিয়ে বলল। এই টাইমে এগুলো খেতে খুব ভালো লাগবে মা, নাও। যখনই বমি পাবে খেতে পারবে। হৃদি হতবাক হয়ে আচারের বয়ামগুলো হাতে নিয়ে সৌহার্দ্যের দিকে তাকাতেই দেখলো সে আঁচ চোখে তার দিকেই তাকিয়ে আছে। সৌহার্দ্য বুঝতে পারলো বউ এখন কি ভাবছে। সে দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে বলল। আজ আসি তাহলে, আমার একটা ওটি আছে। কোনো প্রবলেম হলে ছেলেকে নিয়ে চেম্বারে আসবেন। বলেই হৃদির হাতটা শক্ত করে ধরে দ্রুত বাইকের দিকে এগিয়ে গেল সৌহার্দ্য। আর হৃদি আশ্চর্য বনে সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছে। কি মিথ্যাবাদী লোক! বাইকের কাছে পৌঁছতেই হৃদি সৌহার্দ্যের হাতটা চটকা দিয়ে সরিয়ে দিল। রাগে তার শরীর তিরতির করে কাঁপছে, তার গলায় ঝরছে তীব্র অভিমান। সে ফুঁসে উঠে বলল। মিথ্যা বললেন কেন অসভ্য লোক? সৌহার্দ্য হৃদির দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার গম্ভীর গমগমে গলার স্বরে এক অদ্ভুত কাঠিন্য। সে পাল্টা প্রশ্ন করল। তো কি বলবো? এসব অদ্ভুত ইচ্ছে তো প্রেগনেন্ট মহিলাদের হয় না। সৌহার্দ্যের এই অযৌক্তিক কথায় হৃদির রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সে রাগে নাকমুখ কুঁচকে বলে উঠল। আশ্চর্য, আম কেটে হলেও ওসব হতে হয়? আজ আপনার কাছে শুনলাম অসভ্য ডাক্তার। সৌহার্দ্য কোনো প্রতি উত্তর করলো না, বরং সে ধীর স্থিরভাবে হৃদির কোমর চেপে ধরে তাকে বাইকের ওপর বসিয়ে দিল। এরপর দীর্ঘক্ষণ হৃদির চোখের দিকে অপলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই নীরব চাহনিতে যেন কোনো এক গভীর আবেগ লুকানো ছিল। মুহূর্তের স্থবিরতা ভেঙে সে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল। এখন কি হতে চাচ্ছ ওসব? সৌহার্দ্যের এমন নির্লজ্জ প্রশ্নে হৃদি লজ্জা আর রাগে যেন দিশেহারা হয়ে পড়ল। সে লাক মুখ কুঁচকে মিনমিনিয়ে বলল। ছি, অসভ্য লোক, শুধু বাজে কথা। এবার সৌহার্দ্যের ধৈর্য যেন সীমা ছাড়ালো। হৃদির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে সে বলে উঠল। বাজে কথাও বলবো না, বাজে কাজও করব না। তোমাকে শোকেজে সাজিয়ে রাখবো, স্টুপিড। কথাটা বলেই সে বাইক স্টার্ট দিয়ে হৃদিকে পেছনে বসিয়ে তীব্র গতিতে বাড়ির পথের উদ্দেশ্যে রওনা হলো। শহরের যান্ত্রিক কোলাহল আর গাড়ির হর্নের কর্কশ শব্দের মাঝে বাড়ি ফেরার পুরোটা পথ হৃদি ছিল এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে। সৌহার্দ্যের সাথে তার এই লুকোচুরি খেলা, মাঝে মধ্যে আগ্নেয়গিরির মতো ফেটে পড়া অভিমান, আবার কখনো হাড় কাঁপানো মানসিক টানাপোড়েন, সব মিলিয়ে সে আজ বড্ড দিশেহারা। এইসব টানাপোড়েনের মধ্যে সৌহার্দ্য তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়েই হাসপাতালের উদ্দেশ্যে চলে গেছে। 9টায় তার ওটি। হৃদ বাড়ি ফিরল প্রায় ঘন্টা খানেক হলো, কিন্তু নিজের ঘরে না গিয়ে সোজা পা বাড়ালো রান্নাঘরের দিকে। গত 4-5 দিন এই রান্নাঘরের চৌকাঠ সে মারায়নি। বিশেষ করে সাথী ওকে এবার আসার পর থেকে রান্নাঘরের চৌকাঠ মারাতে দেয় নাই। তোহা জোহারা এখন মোটামুটি হাঁটতে শিখেছে, দাদা দাদিদের সাথে দিব্যি খেলে বেড়ায়। তাদের সেই কিচিরমিচির আর মিষ্টি দুষ্টুমিতে
সাথীকে তাদের নিয়ে খুব একটা ব্যস্ত থাকতে হয় না, তাই স্বাচ্ছন্দ্যে রান্নাবান্নাগুলো নিজেই করে ফেলে আমিনা খালার সাহায্যে। চৌধুরী বাড়ির একটি অলিখিত নিয়ম, বাড়ির সব কাজ লোকজনে করলেও রান্নার দায়িত্বটা বাড়ির বউদেরই সামলাতে হয়। রিদির দাদি শাশুড়ির হাত ধরে যে ঐতিহ্যের শুরু, তা আজও অমলিন। রিদি যার সাথী বউ হয়ে আসার আগে এই সংসারের রান্নার পুরো দায়ভার ছিল রিমা চৌধুরী আর শাহিদা চৌধুরীর হাতে। শাহিদা চৌধুরী বেশিরভাগ সময় অসুস্থ থাকায় সাংসারিক ঝক্কি সেভাবে সামলাতে পারতেন না। সেই শূন্যতাটুকু নিজের মমতা দিয়ে পূরণ করতেন রিমা চৌধুরী। কোনোদিন কোনো অভিযোগ বা ক্লান্তি না দেখিয়ে পরম স্নেহে তিনি আগলে রেখেছেন পুরো চৌধুরী বাড়িকে। প্রতিটি কোণ গুছিয়ে রেখেছেন নিজস্ব ছন্দে। এই দিকটাই তার ভালো গুণ ছিল। রিদির হাতের জাদুতে রান্নাঘর তখন মো মো করছে। আমিনা খালা পাশে দাঁড়িয়ে টুকটাক সাহায্য করছেন, আর রিদি আপন মনে রাঁধছে। ঠিক সেই মুহূর্তেই হাসাহাসি করতে করতে রান্নাঘরে ঢুকলো সাথী আর পৃথা। রিদিকে এত যত্ন করে রাঁধতে দেখে সাথী মৃদু হেসে এগিয়ে এলো, আর কণ্ঠের পাকানো সুরে এক চিমটি দুষ্টুমি। সাথী